মানে সবাইকে মানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি প্রাণপণে চেষ্টা করব ঠাম্মি। তোমরা যে সম্মান আমাকে দিয়েছ সেই সম্মান আমি 100 গুণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। বড় বৌমা তো তোমার উপর খুব রেগে আছে, এই বিয়েটা মানতে পারিনি। ও লেগে আছে বলে তুমি কিন্তু ওর থেকে দূরে সরে থেকো না। তুমি কিন্তু ওকে ডাকবে, কিংবা তুমি খোঁজ করবে, তুমি মা বলে ডাকবে। তুমি যদি নিজে মা বলে যাও তাহলে আর কতক্ষণ রাগ দেখাতে পারবে বলো? একটা না একটা সময় তো তোমাকে মানতেই হবে। ওরই তো ছেলের বউ তুমি, ওর খারাপ লাগাটাকে তোমাকে ঠেকে দিতে হবে। একদিন দেখবে ওই বড় বৌমাই তোমাকে সবচেয়ে বেশি আপন করে নেবে। আরে ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাক বেঁচে থাক। আচ্ছা বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বলছি যে মহুয়া, আর কি রিচুয়াল তোমাদের বাকি আছে? সেগুলো তো আরে আরে অনেক রিচুয়াল, অনেক কিছু বাকি রয়েছে। চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো, এখন অনেক কাজ বাকি। হ্যাঁ মহুয়া, দুধের বাটি কোথায়? আজ আমার দাদু ভাইয়ের বিয়ে, দাদু ভাই বউ নিয়ে এলো, অথচ কত আত্মীয় স্বজন লোকজন থাকার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু আছি ঠাম্মা, আমাদের ভুলে যেও না। আক্ষেপ করো না কেমন? তা নয়, আত্মীয় স্বজন কাউকে তো ডাকতে পারিনি, বুঝতেই তো পারছো। একটা বিয়ে ভেঙে আর একটা বিয়ে হচ্ছে, ওই জন্যই আমরা আর কি। দেখো, লোকে তো আর বুঝবে না, লোকে নানা রকম কুকথা বলবে। ও লোকের কুকথা বাদ দাও তো। আগের বার তো অনেক ধুমধাম করে হয়েছিল, ইনফ্যাক্ট সবই হয়েছিল, কিন্তু আসল জিনিস যেটা সেটাই টেকেনি, সেটাই ঠিক থাকেনি। তাই এবার আর এসব বাহুল্যের কোনো দরকার নেই। বাহুল্য যে সত্যি আমাদের জীবনে বাহুল্য সেটা অনেকবার, প্রত্যেকবার আমরা প্রমাণ পেয়েছি। তাই নতুন করে আর কোনো প্রমাণ চাই না আমি। রঞ্জা পিসু আমাদের দুজনের বিয়ের সব আয়োজন করেছিল সেদিন, কিন্তু কোথায়? বিয়েটা তো হয়েই উঠল না সেদিন। কিছু করতে হবে না, আমাদের যারা কাছের মানুষ, যারা সত্যি আমাদেরকে মন থেকে ভালোবাসে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা যদি থাকে তাহলেই আমরা খুশি হব। তবুও আমাদের তো শখ যায় না, আমাদের একটু আনন্দ আহ্লাদ করতে ইচ্ছে করে। তবে এখন তো সেই সময় নয়, তাই আমরাও আর জোর করছি না। শামরাম, এসো। এখন থেকে এ বাড়ির সব গুরু দায়িত্ব কিন্তু তোমার। তুমি এ বাড়ির বউ। এ বাড়ির মান সম্মান বজায় রাখা, মর্যাদা বজায় রাখা তোমার দায়িত্ব। এ বাড়ির সব লোকের ভালো মন্দের চিন্তা এখন তোমার। হ্যাঁ, এটাও ঠিক, তোমারও খেয়াল এ বাড়ির সবাই রাখবে। এসো ভেতরে এসো। দাঁড়াও ফুল কাকা, এই তোরা যা তো, একটু দুধ আলতাটা নিয়ে আয়। হ্যাঁ, তুমি যে বলছো ভেতরে আসতে, কি করে আসবে? কেন? আগে তো আমাদের বাড়ির নতুন বউকে পাটা দুধ আলতায় ডোবাতে হবে। ও, সবগুলো আছে। আরে কি হলো রে? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দে দে দে। নে, শাড়িটা খোল। নাও শাবনাম, এবার লক্ষ্মী মন্ত্র পায় সারা বাড়ি ঘুরে বেড়াও। ভেতরে এসো।
মা দেখো, আজ তুমি তোমার ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু আমার দিক থেকে আমি তোমাকে মুখ ফেরাতে দেব না মা। আজ আমার তোমার আশীর্বাদ চাই মা, আমাকে দূরে সরিয়ে দিও না। দেখি দেখি দেখি, বিরক্ত লাগে আমার। স্বপ্না দেখে মা কি করলি এটা তুমি? করছো তুমি? হ্যাঁ, তুমি তার মানুষের পর্যায়ে নেই কঙ্কনা। না, আমার কাছে ন্যাকামো করতে এলে এসব আঘাতের জন্য তৈরি হয়ে আসছে বলো। তুমি কি মানুষ কঙ্কনা? যদি তা থাকতোই তাহলে কি ওকে পায়েস খাইয়ে মেরে ফেলতে চাইতো? খবরদার, আপনার ছেলের তো কোনো ক্ষতি হয়নি, কোনো সর্বনাশ হয়নি, হয়েছে আমার ছেলের। আপনি এ ব্যাপারে একটা কথাও বলবেন না, একদম চুপ করে থাকবেন প্লিজ মা। কে বলেছে আমার ছেলের সর্বনাশ হয়নি? তোমার মতো বউ আশায় কি আমার ছেলে যথেষ্ট সর্বনাশ নয়? কি বললেন আপনি মা? যা বলেছি ঠিক বলেছি। তুমি যে এই কাজটা করলে না, একটা নতুন বউ ঘরে এসে দাঁড়াতে পারেনি, তাকে তুমি এইভাবে রক্তাক্ত করতে পারলে আঘাত দিয়ে? তোমার কোনো জবাব আছে? ভবিষ্যতে যেন সাবধানে থাকে, কখনো আমার ধারে কাছেও যেন না আসে। তুমি আমায় যতই মারো, যতই আঘাত করো, এই সম্পর্কটাকে তো অস্বীকার করতে পারবে না মা। আমি যে তোমার ছেলের বউ, আর এর জন্যই তোমার এত আক্রোশ। দেখো, এই সম্পর্কটাকে যখন তুমি অস্বীকার করতে পারবে না, তখন শুধু শুধু তো এত আক্রোশ রেখে লাভ নেই। আমি কিন্তু আমার অধিকারেই এই বাড়িতে এসেছি। আমার অধিকার কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেছে মা, আর তুমি আমাকে এই অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না। অধিকার, অধিকার আর অধিকার। আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে, ওকে একবারে ঝাঁঝরা করে দিয়ে এখন অধিকার দেখাতে এসছে। পাপ না, পাপকেও ছাড়ে না। তোমরা যে অপরাধটা করেছো, ছাড় হবে না। আর তুমি, তোমার পাপের ফল তুমি পাবে না। আমার একটা জিনিস কিছুতেই মাথা ঢোকে না। তুমি তো খুব ভালো করে জানো ফুলকাকি যশের আর তোমার বিয়েটা মেনে নেয়নি। তো তুমি কেন শুধু শুধু যাচ্ছ ফুলকাকির কাছে? তুমি এই বাড়াবাড়িটা না করলেই পারতে। কারণ যাওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এ বাড়ির বউ, এ বাড়িতে আমি প্রথমবার আসছি, আর উনি আমার স্বামীর মা, মানে আমার শাশুড়ি মা। ওনার কাছ থেকে তো আমি আশীর্বাদ নেবই। আমি আমার ধর্ম করেছি, আর উনি ওনার ধর্ম করেছে। আমার ধর্ম ওনার কাছ থেকে আশীর্বাদ ভিক্ষে চাওয়া, আর ওনার ধর্ম আমাকে আঘাত করা। উনি তাই আমাকে আঘাত করেছেন। এই পৃথিবীতে যে যার ধর্ম নিয়ে চলে। আমি আমার ধর্ম পালন করেছি, উনি ওনার ধর্ম পালন করছেন। বড় বড় কথা, বড় বড় কথা বেরিয়ে যাবে। দেখো না কি অপেক্ষা করছে তোমার জন্য।
আসতে পারি? দেখুন অফিসার, আমরা একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি। আর ঠিক কি ব্যাপারে আপনি আমাদের খোঁজ করছেন বলবেন? যশোজিৎ বোস আর শবনম খাতুনের সঙ্গে কথা বলতে চাই। আমি যশোজিৎ বোস। কি বলবেন বলুন। আর শবনম খাতুনের সাথে কথা বলার তো কোনো কারণ নেই। কি বলতে চাইছেন আমাকে বলুন। আপনার সঙ্গে কথা বলবো বলে আমরা নিচে ওয়েট করলাম, আর আপনি বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেলেন। একজন মানুষ কখন পালিয়ে যায় বলুন তো? যখন তার ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে। যে অপরাধী সেই পালায়। তার মানে আপনার আচরণই প্রমাণ করে দিচ্ছে যে আপনি অপরাধী। স্যার, আমি তো আপনাদেরকে বলেছি, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, যশ কিছু করেনি। যশের কোনো অন্যায় নেই, যশের কোনো ভুল নেই, ও কিছু করেনি স্যার। এই সেই ছেলে যে আমার মেয়ের জীবনটাকে নিজের হাতে করে নষ্ট করেছে। আমি তো থানায় গিয়ে আপনাকে কমপ্লেন করলাম, আপনি ওকে নিয়ে যান এবারে। এবারে ও বুঝুক যে কত ধানে কত চাল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কোন অপরাধে? সে কথা তো আপনাকে বলতে বাধ্য নই আমি। 100 বার বলতে বাধ্য। আমি যশোজিৎ বোসের স্ত্রী। আমাকে বলবেন না তো আর কাকে বলবেন? আজ ওর গোটা পরিবারের সামনে কোন অপরাধে ওকে তুলে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে বলতেই হবে অফিসার। দেখছেন দেখছেন কেমন ফোপর দালালি করছে মেয়েটা? হ্যাঁ, ওই ওকেই বিয়ে করে নিয়ে এসছে, এই জন্যই পালিয়ে গিয়েছিল। আপনাকে বলেছিলাম না, আমার মেয়েকে হত্যার ষড়যন্ত্র করেছিল এই ছেলেটা। রোহিণী, আমি তোকে মারার ষড়যন্ত্র করেছিলাম? আমি মারতে চেয়েছিলাম তোকে? তুই আত্মহত্যা করতে চেয়েছিলি। আজকে যদি তুই আত্মহত্যা করতে যাস তার জন্য আমি দায়ী? তার দায় আমার? ভাবি প্লিজ। সত্যি কথাটা বলো রোহিণী, সত্যি কথাটা বলো। তোমাকে আত্মহত্যা করার ইন্ধন জুগিয়েছে ওই ছেলেটা, সে কথাটা কেন বলতে পারছো না? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। খবরদার, আপনি এইভাবে কোথাও পৌঁছতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে আগেও বলেছিলাম, আপনার যেমন মেয়ে আমারও কিন্তু ছেলে। আপনি যদি আপনার মেয়ের জন্য 10 হাত জলে নামতে পারেন, আমি আমার ছেলের জন্য 100 হাত জলে নামবো। দেখুন, বাদ দিন, আমার ছেলে তো নির্দোষ, ও তো কোনো অপরাধ করেনি। আর তাছাড়া এখন ওদের ডিভোর্স হয়ে গেছে। আমার ছেলে আইনত ডিভোর্সি। তাতে কি? হ্যাঁ, তাতে কি? তারপরেও তো আপনার ছেলে আমার মেয়েকে খুন করবার ষড়যন্ত্র করেছে, তাকে মানসিক যন্ত্রণা দিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আর আমি সেই অভিযোগই তো থানায় গিয়ে করেছি। আপনার মেয়ে এলো কেন এই বাড়িতে? কেন এলো আপনার মেয়ে এই বাড়িতে? আমরা তো কেউ আসতে বলিনি ওকে এখানে। ও নিজেকে সেলফ ইনভাইটেড করে এই বাড়িতে এসেছিল। ইয়েস স্যার। যশ আমাকে ইনভাইট করেছিল, মানে ও সব বন্ধুদেরই ইনভাইট করেছিল। তখন আমি বলেছিলাম যে তুই সবাইকে যখন ইনভাইট করছিস তুই আমাকে ইনভাইট করবি না। ও আমাকে তখন বলেছিল, হ্যাঁ তুই আসতে পারলে আসিস, তোর যদি কোনো প্রবলেম না থাকে তুই আসিস। আমি ভেবেছিলাম আমি সবটা নিজের চোখের সামনে দেখতে পারবো, আমি ভেবেছিলাম আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি পারিনি। এই বাড়িতে এত আনন্দ, বিয়েকে কেন্দ্র করে এত হই হুল্লোড়, এত আড়ম্বর, এত বাহুল্য আমি চোখের সামনে সহ্য করতে পারিনি স্যার। এটা যদি আপনি বলেন আমার অন্যায়, আমার অন্যায়,
আমার অপরাধ, তাহলে আমি অপরাধী, আমি অপরাধী তাহলে। কিন্তু আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, যশের কোনো ক্ষতি হোক আমি চাই না স্যার, প্লিজ। ওকে ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই, ও কিছু করেনি। শোনো, তোমার চাওয়া না চাওয়ায় আর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই যে তুমি আজকে ওর ভালো চাইছো, এ বাড়ির আর কেউ কি তোমার ভালো চাইছে? অনেকে তো তোমার ক্ষতি করবার চেষ্টা করছে, এমনকি সবচাইতে বেশি ক্ষতি করবার চেষ্টা করেছে ওই ছেলেটা যাকে তুমি বিয়ে করেছিলে। তোমাকে যে মানসিক যন্ত্রণা ওই ছেলেটা দিয়েছে তা তো ভুলবার নয়। এমনকি তুমি আত্মহত্যা করবার চেষ্টা পর্যন্ত করেছিলে। আর যদি তোমার মৃত্যু হতো, কি হতো বলো তো? হ্যাঁ, আমি তো আমার মেয়েটাকে হারাতাম। না না না, এই আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই আমি মেনে নেব না। কেউ যদি স্বেচ্ছায় এ বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করে, তার জন্য কিন্তু আপনি এ বাড়ির কাউকে অ্যাকিউজ করতে পারেন না। আপনাকে সবার আগে প্রমাণ করতে হবে যে যশোজিৎ বোস রোহিণীকে মানসিক নির্যাতন করে আত্মহত্যার দিকে এগিয়ে দিতে চেয়েছিল। দেখছেন দেখছেন, চোরের মায়ের বড় গলা, এখনো ও কথা বলে চলেছে। ও কথা বলে কোন অধিকারে? অভিযোগের তীর যখন ওর দিকে, তদন্ত যখন হবে তখন থানা ঠিক করবে যে ওকে অ্যারেস্ট করবে কি করবে না। আপনারা যদি আমার স্বামীকে আজ অ্যারেস্ট করেন, তাহলে আমি কিন্তু জানবো বিনা অপরাধে আপনি একজনকে অ্যারেস্ট করছেন। আর একটা কথা জেনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না। আর যদি এই ঘটনাই ঘটে, তাহলে কিন্তু আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। আজকে ও তো সব ডিউটি করেছে, একজন ডাক্তার হিসেবে যা যা করা উচিত ও কিন্তু করেছে। আজকে ওর পেশেন্টকে ফেলে কিন্তু বিয়ে করতে চলে যায়নি, উল্টে ওর বিয়েটা হোল্ডে রেখেছিল। ও বিয়ে করতেও দেরিতে এসেছে। হ্যাঁ, রোহিণীর সাথে ওর কি ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই নিয়ে আমি সত্যিই কথা বলতে চাই না, কিন্তু একজন ডাক্তার হিসেবে ওর যা যা করা দরকার ছিল কিন্তু তাই করেছে। তাই এর পরেও যদি বিনা অপরাধে আপনারা ওকে অ্যারেস্ট করেন, আমি কিন্তু ওপর মহল অবধি যাব। তখন কিন্তু আপনারা বাঁচার রাস্তা পাবেন না। আর কোন গ্রাউন্ডে আপনারা ওকে অ্যারেস্ট করছেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে। দেখুন দেখুন স্যার, দেখুন, ভয় দেখাচ্ছে। নিয়ে যান একে, অ্যারেস্ট করে নিয়ে যান। আমি কোনো ভয় দেখাচ্ছি না আঙ্কেল, আমি ন্যায়ের কথা বলছি। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা ইনভেস্টিগেট করতে এসেছেন, ইনভেস্টিগেট করুন, কিন্তু কিসের ভিত্তিতে আপনারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আপনি কাল আমার সঙ্গে থানায় একবার দেখা করবেন তো? আর আপনিও। ঠিক কিসের জন্য? আমার স্ত্রী তো ওখানে ছিলই না, কি কারণে ওকে ডেকে পাঠাচ্ছেন? ঘটনাস্থলে আমার স্ত্রী ছিল না, তাহলে কিসের জন্য ডাকছেন? নাকি ফোনে ফোনে রোহিণীর মৃত্যুর পরোয়ানা তুলে দিয়েছেন, এটাই বলতে চাইছেন কি? পুরো কেসটা ইনভেস্টিগেট করবার জন্য আপনাদের দুজনকে আমাদের দরকার। দেখুন, আপনারা যদি কেসটা ইনভেস্টিগেট করতে চান তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু আপনারা যদি ইনভেস্টিগেট না করে এক পক্ষের কথা শুনে আপনারা আজ আমার হাজবেন্ডকে যদি অ্যারেস্ট করেন, আমি কিন্তু মুখ বুজে সহ্য করব না। আপনি এবার আসতে পারেন। আপনারা মেনে নিলেন ওর কথা, ওকে অ্যারেস্ট করলেন না? মেনে নেবে না তো কি করবে আঙ্কেল? ও তো কোনো অন্যায় করেনি যার জন্য ওকে অ্যারেস্ট করতে হবে। আর তাছাড়া আপনার কথা শুনে তো উনি অ্যারেস্ট করতে পারেন না, ওনার নিজেরও তো প্রাণ বাঁচানো তাগিদ আছে নাকি?